পুরনো দিনের মুদ্রা মানে সে পয়সা হোক বা নোট অনেকের কাছেই কিন্তু একটা অন্যরকম টান, একটা আকর্ষণ আছে। হ্যাঁ, ঠিকই। মনে হয় যেন উম, পুরনো সময়টাকে হাতে ধরে দেখছি। একদম। কিন্তু এই আপাত নিরীহ আকর্ষণ, এই ভালো লাগাটাকেই ধরুন কাজে লাগিয়ে কিছু লোক ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে, মানে সাইবার অপরাধীরা। ঠিক তাই। আর সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়া শহরে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যা এই বিপদের গভীরতাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা সেই ঘটনাটাই একটু বিস্তারিত জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব পুরো ব্যাপারটা। কিভাবে সামান্য পুরনো কয়েন কেনাবেচার লোভ দেখিয়ে একজন অবসরপ্রাপ্ত মানুষকে প্রতারণার জালে জড়ানো হলো। আর যার শেষটা হলো উফ, চরম মর্মান্তিক। এই আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু ঘটনাটা জানা নয়, বরং প্রতারণার পদ্ধতিটা বোঝা, তার পেছনে কোন মনস্তত্ত্ব কাজ করে, আর এই ধরনের ফাঁদ থেকে কি করে সতর্ক থাকা যায় সেটাও বোঝা দরকার। তাহলে চলুন শুরু করা যাক মূল ঘটনাটা দিয়ে। যার কথা বলছি তার নাম সরোজ দুবে, বয়স ৬৫ বছর। মধ্যপ্রদেশের রেওয়া শহরের বাসিন্দা ছিল, তাই না? হ্যাঁ, রেওয়ার। আগে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন, রিটায়ার্ড। ঘটনার শুরুটা হয়েছিল ১ জুলাই। একটা অচেনা নম্বর থেকে ফোন আসে ওনার কাছে। ফোনের ওপারে যে ছিল সে নিজেকে বলল ইন্ডিয়ান ওল্ড কোম্পানির লোক, একটা নাম আর কি। ও আচ্ছা, ইন্ডিয়ান ওল্ড কোম্পানি, একটা বানানো নাম। আর এখানেই আসল টোপটা দেওয়া হয়, তাই তো? একদম। বলল যে কেন্দ্রীয় সরকার নাকি পুরনো মুদ্রা কিনছে, বিরাট দামে। আর সরোজবাবুর কাছে যে কয়েনগুলো আছে তার বিনিময়ে নাকি তিনি ৬৫ লক্ষ টাকারও বেশি পেতে পারেন। ভাবুন একবার। হ্যাঁ, ভাবা যায়। একজন সাধারণ অবসরপ্রাপ্ত মানুষ, তার কাছে এই অঙ্কটা, কি বিশাল একটা লোভের ব্যাপার। ঠিক, এটাই হলো সেই ক্লাসিক টু গুড টু বি ট্রু অফার, যা বিশ্বাস হতে চায় না, এতটাই ভালো প্রস্তাব। ঠিক। আর এই বিপুল টাকার লোভ দেখিয়েই আসল খেলাটা শুরু হলো, প্রতারণাটা। প্রথমে খুব সামান্য একটা টাকা চাইল। কত? বলল প্রসেসিং ফি লাগবে, মাত্র ৫২০ টাকা। মাত্র ৫২০। এত কম টাকা চাওয়ার কারণটা কিন্তু পরিষ্কার, যাতে শিকারের মনে প্রথমেই কোনো সন্দেহ না জাগে। এটা একটা জানা কৌশল। সাইকোলজিতে বলে ফুট ইন দ্য ডোর টেকনিক। একবার যদি কাউকে ছোট একটা অনুরোধ বা অল্প টাকা দিতে রাজি করানো যায়, তাহলে পরে বড় টাকা চাওয়া সহজ হয়ে যায়, তাই তো? একদম। শিকার তখন ভাবে, যখন একবার শুরু করেছি তখন শেষ করাই হলো। এরপর শুরু হলো ধাপে ধাপে জিএসটি, সার্ভিস চার্জ, এই সেই নানা অজুহাতে। কত টাকা নিল শেষ পর্যন্ত? প্রায় ৬০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয় ওনার কাছ থেকে। ভাবুন, ৫২০ টাকা থেকে শুরু করে ৬০,০০০। শুধু তাই নয়, বিশ্বাসটা আরও পাকা করার জন্য প্রতারকরা আরেকটা কাজ করল। কি সেটা? তারা হোয়াটসঅ্যাপে সরোজবাবুকে একটা ভিডিও পাঠালো। ভিডিওতে দেখানো হচ্ছে টাকা গোনা হচ্ছে, সেই টাকা বাক্সে ভরা হচ্ছে। ওহ, এই ভুয়ো ভিডিও পাঠানোটাও একটা খুবই পরিচিত কৌশল। এটাকে বলে সোশ্যাল প্রুফের অপব্যবহার। সোশ্যাল প্রুফ হলো একটা দৃশ্যমান প্রমাণ দেখিয়ে বিশ্বাস তৈরি করার চেষ্টা, যদিও প্রমাণটা আসলে পুরো জাল। আজকাল এই ডিপ ফেক, নকল ভিডিও বানানো তো তেমন কঠিন কিছু নয়। হ্যাঁ, তা ঠিক। এর মাধ্যমে শিকারের মনে একটা ধারণা তৈরি করা হয় যে হ্যাঁ, পুরো ব্যাপারটা সত্যি, টাকা রেডি আছে। ঠিক, কিন্তু একটা সময় গিয়ে সরোজবাবুর বাড়ির লোকেরা বিষয়টা বুঝতে পারেন। হ্যাঁ, ওনার পরিবার আজ করতে পারে যে কিছু একটা গোলমাল হচ্ছে। তারা ওকে বোঝান আর টাকা পাঠাতে বারণ করেন। কিন্তু ততদিনে বোধহয় অনেকটা দেরি হয়ে গেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করেছে। আর এখান থেকেই প্রতারকদের আসল রূপটা বেরিয়ে আসে। যখন তারা বোঝে যে আর টাকা পাওয়া যাবে না, তখন কি শুরু হয়? হুমকি। হ্যাঁ, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শিকার যখন বুঝতে পারে যে সে ঠকেছে আর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তখন প্রতারকরা অন্য পথ ধরে, মানসিক চাপ তৈরি করতে শুরু করে। ভয় দেখায়। ভয় দেখায়, আইনি ব্যবস্থার হুমকি দেয়, হেনস্থা করার চেষ্টা করে। সরোজবাবুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। উনি ক্রমাগত চাপটা নিতে পারেননি। আর তার পরিণতি? পরিণতিটা হলো ভয়ঙ্কর মর্মান্তিক। হ্যাঁ, এই বিপুল মানসিক চাপের শিকার হয়ে সরোজ দুবে বাড়ির স্টোর রুমে ঢুকে নিজের কাছে থাকা লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেন। উফ, ভাবা যায় না। একটা অনলাইন প্রতারণা, কিছু মিথ্যে আশ্বাস,
একজন মানুষের জীবনটাই নিয়ে নিল। ডিজিটাল দুনিয়ার বিপদ যে কতটা বাস্তব, কতটা মারাত্মক হতে পারে, এটা বোধহয় তার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা। রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন যে এই ঘটনায় সাইবার জালিয়াতি এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে নিশ্চয়ই। হ্যাঁ, পুলিশ সরোজবাবুর মোবাইল ফোন, কল রেকর্ডস সব ব্যাংক লেনদেন খতিয়ে দেখছে। আশা করা যায় এই প্রতারণা চক্রের পেছনের লোকগুলো ধরা পড়বে। আশা তো রাখতেই হবে, কিন্তু শুধু অপরাধীরা শাস্তি পেলেই তো সব সমস্যার সমাধান হয় না, তাই না? একদমই না। এই ঘটনা থেকে আমাদের সবার জন্য, মানে যারা শুনছেন তাদের সবার জন্য একটা বিরাট সতর্কবার্তা রয়েছে। অবশ্যই। পুরনো কয়েন সংগ্রহ করা বা বিক্রি করা নিয়ে যদি কোনো অচেনা ফোন বা মেসেজ আসে, বিশেষ করে যদি বিপুল টাকার লোভ দেখানো হয়, তাহলে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, কোনো সরকারি সংস্থা বা কোনো নামী কোম্পানি কিন্তু এইভাবে অচেনা নম্বর থেকে ফোন করে আকাশছোঁয়া দামে পুরনো মুদ্রা কেনে না। ঠিক, এই ধরনের স্কিম প্রায় 99.9% ক্ষেত্রে কিন্তু প্রতারণা। কোনো রকম প্রলোভনে পা দেওয়ার আগে খুব ভালোভাবে যাচাই করা দরকার। দরকার হলে বাড়ির লোক, বন্ধু বা কোনো বিশ্বাসযোগ্য আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলা উচিত, তাই না? অবশ্যই। আর কোনো অবস্থাতেই অজানা কাউকে অগ্রিম টাকা দেবেন না, সেটা যত কম টাকাই হোক না কেন, ওই 520 টাকার মতো অল্প হলেও না। আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। এই ধরনের প্রতারণাগুলো আসলে মানুষের কোন দুর্বল জায়গাগুলোকে কাজে লাগায়? এটা কি শুধু ওই তাড়াতাড়ি অনেক টাকা পাওয়ার লোভ? দেখুন, লোভ তো একটা বড় কারণ বটেই, অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমার মনে হয় এর সাথে আরও কিছু ব্যাপার আছে। যেমন ধরুন, ওই যে সরকারি স্কিম বা কোনো একটা বানানো বড় কোম্পানির নামের প্রতি একটা সরল বিশ্বাস, হয়তো আর্থিক অনটন ছিল, বা জীবনে তাড়াতাড়ি কিছু করে ফেলার একটা ইচ্ছে। একাকিত্ব একটা কারণ হতে পারে। ঠিক। আসলে ডিজিটাল দুনিয়ায় তৈরি হওয়া একটা মিথ্যে আশ্বাস, একটা মরীচিকা, সেটা যে বাস্তব জীবনে কত বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে, সরোজদুবের ঘটনাই তার প্রমাণ। এই বিষয়গুলো নিয়ে আমাদের সবার আরও একটু ভাবা দরকার। সত্যি ভাবার বিষয়।